মা, বৌদি কোথায় বলো তো? দেখো না, আমি কলেজে যাব, আমার দেরি হচ্ছে তো। আমি হেয়ার স্টাইল করব বলে বৌদির জন্য ওয়েট করছি। কোথায় বৌদি? তোর বৌদি? ও তো এখনো ঘুম থেকে ওঠেনি, মেয়েটা এখনো পর্যন্ত ঘুমাচ্ছে। মানে বাড়ির বউ বেলা 10টা পর্যন্ত ঘুমাচ্ছে? তোমার তো দেখছি কিছুই যায় আসছে না। তুমি জানো না বাড়ির বউদের এত বেলা পর্যন্ত ঘুমাতে নেই? দাঁড়াও, আমি এখনই ডেকে নিয়ে আসছি। না না, কোনো দরকার নেই ওকে ডাকার। একদিন তো তুই নিজেও হেয়ার স্টাইল করে যেতে পারিস। আর তাছাড়া তুই যখন কলেজে যাস না, তখন তো বেলা 12টার সময় ঘুম থেকে উঠিস। কই, তখন তো আমি তোকে কিছু বলি না। আর আমার বৌমা একদিন বেলা 10টা পর্যন্ত ঘুমাচ্ছে বলে তোর প্রবলেম হচ্ছে? তোমাকে তো বৌদির নামে কিছু বলাই যাবে না। বৌদি যাই করুক না কেন, তোমার কাছে বৌদি অলওয়েজ সেরা সেরা সেরা। এই বলে সুরভি রাগ করে সেখান থেকে চলে যায় এবং সে একা একাই নিজের হেয়ার স্টাইল করতে থাকে। এমন সময় মেঘমালা দেবী তার বৌমাকে ডাকার জন্য যায়। বৌমা, ও বৌমা, উঠে পড়ো, অনেক দেরি হয়ে গেছে। দেরি হয়ে গেছে মানে? কটা বাজে? সকাল হয়ে গেছে? এ বাবা, আমি তো বুঝতেই পারিনি। আমার তো মনে হলো এখনো রাত আছে। সকাল 10টা বাজে বৌমা। চলো তাড়াতাড়ি উঠে ফ্রেশ হয়ে নাও। আমি ব্রেকফাস্ট রেডি করে নিয়েছি, সবাই মিলে একসঙ্গে খাওয়া হবে। চলো। কি, সকাল 10টা বেজে গেছে আর আপনি আমাকে এখন ডাকতে এসেছেন? ইস, এতটা দেরি হয়ে যাবে আমি তো বুঝতেই পারিনি। আমার সত্যিই খুবই খারাপ লাগছে মা, আজকে আপনাকে একা একা বাড়ির সব কাজ করতে হলো। আরে তাতে কি হয়েছে? তুমি তো প্রত্যেকদিন সকালবেলা উঠে বাড়ির সব কাজ করো একা একা। একদিন আমি তোমার জায়গায় যদি বাড়ির সব কাজ করে দিই, তাতে কি পাহাড় ভেঙে যাবে? কোনো ব্যাপার নয়, তুমি তো আমার মেয়ের মতোই। চলো এবার খেয়ে নেবে, চলো। শাশুড়ি মায়ের কথা শুনে নূপুর বিছানা থেকে উঠে ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট করতে চলে যায়। একে একে বাড়ির সকলেই ব্রেকফাস্ট করতে চলে আসে। বাবা, কি ব্যাপার মা, আজকে তুমি এত কিছু রান্না করেছো? ইডলি, ধোসা, সাম্বার, চাটনি। এই খাবারগুলো দেখে মনে হচ্ছে আমি তো আর শহরে নেই, মনে হয় আমি যেন সাউথ ইন্ডিয়াতে ঘুরতে এসেছি। হ্যাঁ হ্যাঁ, আসলে আজকে আমি আমার বৌমার পছন্দের খাবার রান্না করেছি। সাউথ ইন্ডিয়ান খাবার খেতে নূপুর খুবই ভালোবাসে। মা, তুমি তোমার বৌমার পছন্দের খাবার বানালে আর আমাদের পছন্দের খাবার তুমি বানালে না তো? আমাদের এসব সাউথ ইন্ডিয়ান খাবার খেতে ভালো লাগে না। তোদের আবার সাউথ ইন্ডিয়ান খাবার কবে থেকে ভালো লাগে না? আগে তো তোদের খুবই ভালো লাগতো। আর তাছাড়া বাড়িতে তো প্রত্যেকদিন তোদের পছন্দ মতোই খাবার রান্না করা হয়। একদিন যদি আমি আমার বৌমার পছন্দের খাবার রান্না করি, তাতে অসুবিধা কিসের? মা, এই খাবারগুলো কিন্তু খুবই টেস্টি হয়েছে। আপনার হাতে সত্যিই জাদু আছে। আপনিও খেয়ে দেখুন না, দারুণ হয়েছে। আর সুরভি, নিখিল, তোমরাও খেয়ে দেখো, তোমাদের ভালো লাগবে। আর কালকে আমি অবশ্যই তোমাদের পছন্দ মতো ব্রেকফাস্ট বানিয়ে দেব। আজকে একটু কষ্ট করে খেয়ে নাও প্লিজ। বাবা, শাশুড়ি মা বৌমার পছন্দের খাবার রান্না করেছে। আমার মনে হয় এটাই হয়তো প্রথম বাড়ি যেখানে বউ শাশুড়ি মা একেবারে বন্ধুর মতো থাকে। তা না হলে অন্যান্য বাড়িতে বউ শাশুড়ি মায়ের মধ্যে শুধুমাত্র ঝগড়া ঝামেলা মারপিট ছাড়া আর কিছুই তো হয় না। কারো শাশুড়ি মা যদি এতটা ভালো হয়, তাহলে সেই বাড়িতে বউ আর শাশুড়ি মায়ের মধ্যে কখনো কোনো ঝামেলাই হবে না। এমন শাশুড়ি মা পাওয়া তো ভাগ্যের ব্যাপার। আর আমিও ভাগ্য করে তোমার মতো বৌমা পেয়েছি, কারণ তোমার মতো বৌমা পাওয়াও কিন্তু এখন অতটা সহজ নয়। এভাবেই নূপুর এবং তার শাশুড়ি মায়ের মধ্যে এত ভালোবাসা দেখে তুহিন খুবই খুশি হয়। কিন্তু অন্যদিকে নূপুরের ননদ সুরভি এবং ছোট দেওর নিখিল দুজনেরই প্রচন্ড পরিমাণে রাগ হয়। তাই তারা সেদিন খাবার না খেয়েই কলেজের জন্য বেরিয়ে পড়ে। আর এদিকে ব্রেকফাস্ট করার পর বউ শাশুড়ি দুজনে মিলে একসঙ্গে বাড়ির কাজগুলো তাড়াতাড়ি করে নেয়, কারণ আজকে তাদের শপিং করতে যাওয়ার কথা আছে। মা, আপনি এখনো রেডি হলেন না? আমি কিন্তু একদম রেডি। দেখুন তো মা, আমাকে কেমন লাগছে। বাহ বৌমা, তোমাকে তো এই জিন্স টপ পরে দারুণ সুন্দর লাগছে। আমিও আগে তোমার মতো বয়সে এরকম জিন্স টপ পরে ঘুরে বেড়াতাম। আমার জিন্স টপ খুবই পছন্দের ড্রেস ছিল, কিন্তু অনেক বছর হয়ে গেছে জিন্স টপ আর পরা হয় না। তাহলে আজকে পড়ুন না। চলুন, আজকে আমরা বউ শাশুড়ি দুজনে মিলে জিন্স টপ পরে স্টাইল মেরে শপিং করতে যাব, আর তারপর আমরা সিনেমাও দেখবো। না না বৌমা, এই বয়সে এখন আমি আবার জিন্স টপ পরবো? কতদিন হয়ে গেল জিন্স টপ পরিনি। এখন এসব পরতে গেলে আমার লজ্জা লাগবে। আমি শাড়িতেই ঠিক আছি, চলো যাই। না, আজকে আমি আপনাকে জিন্স টপ পরিয়ে তবেই বাড়ি থেকে নিয়ে যাব, না হলে আমি যাব না। এখন দুনিয়া কত মডার্ন হয়ে গেছে বলুন তো। আপনার থেকে বয়স্ক বয়স্ক মহিলারা এখন জিন্স টপ ওয়েস্টার্ন ড্রেস পরে ঘুরে বেড়াচ্ছে। যে কোনো ড্রেসে আপনি শুধু কমফোর্টেবল হলেই চলবে, আর কিছু ভাবার দরকার নেই। এভাবে নূপুরের কথা শুনে মেঘমালা দেবী জিন্স টপ পরে নেয়। কিছুক্ষণের মধ্যেই তারা দুজনে একসঙ্গে শপিং করতে বেরিয়ে পড়ে। শপিং করার পর তারা একসঙ্গে সিনেমা দেখে
এবং মুভি দেখতে দেখতে অনেক মজা করে। রাত্রিবেলা তারা যখন বাড়িতে ফিরে আসে তখন সুরভি এবং নিখিল নিজেদের মা এবং বৌদিকে জিন্স টপ পরতে দেখে প্রচুর পরিমাণে রেগে যায়। মা, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? এই বয়সে তুমি কি শুরু করেছো? তুমি এই বয়সে শাড়ি ছেড়ে জিন্স টপ পরে ঘুরে বেড়াচ্ছ? তোমার একটুও লজ্জা করলো না, তাই না? এতে লজ্জা কিসে সুরভি? মা জিন্স টপ পরতে ভালোবাসে, কিন্তু এতদিন পর্যন্ত মা মুখ ফুটে কাউকে বলতে পারেনি। আজকে মা যখন নিজের ইচ্ছার কথা প্রকাশ করেছে তখন আমি মাকে জিন্স টপ পরার জন্য জোর করলাম। আর দেখো মাকে কত সুন্দর লাগছে। বৌদি, তুমি তো কোনো কথাই বলো না। তুমি নিজেই তো বাড়ির বউ হয়ে জিন্স টপ পরে ঘুরে বেড়াচ্ছ, তার সাথে সাথে আমার মাকেও জিন্স পরাচ্ছ। সত্যি তোমার লজ্জা লাগা দরকার। এই, তোরা বেশি কথা বলছিস কেন? ঠিক করেছে আমার বৌমা জিন্স টপ পরেছে, আর আমিও বেশ করেছি জিন্স টপ পরেছি। আমরা কি পরবো না পরবো সেটা কি তোদের কাছ থেকে কৈফিয়ত নিতে হবে? আচ্ছা সুরভি, তুই তাহলে বিয়ের পরে কোনোদিনও জিন্স টপ পরবি না, তাই তো? আর নিখিল, তুইও তাহলে বিয়ের পরে তোর বউকে কখনো জিন্স টপ পরতে দিবি না, তাই তো? এই শুনে সুরভি এবং নিখিল দুজনেরই প্রচন্ড রাগ হয়, তাই তারা কোনো কথা না বলে সেখান থেকে চলে যায়। এভাবেই আরো 2-4 দিন কাটে। সুরভি এবং নিখিল তাদের বউ শাশুড়ি মায়ের মধ্যে এমন বন্ধুত্ব এবং ভালোবাসা কিছুতেই মেনে নিতে পারে না। একদিন যখন নূপুর বাড়ির সকলের জন্য রান্না করতে ব্যস্ত থাকে তখন সেখানে নিখিল এসে বলে, বৌদি, তুমি রান্না করেছো? খুব জোরে বৃষ্টি এসেছে, সাথে জামা কাপড় মেলা আছে, তাড়াতাড়ি যাও, জামা কাপড়গুলো তুলে নিয়ে এসো, তা নাহলে কিন্তু সব ভিজে যাবে। ই বাবা, এখন আবার হঠাৎ করে বৃষ্টি এলো কেন? তুমি একটু রান্নাঘরে দাঁড়াবে প্লিজ। তুমি শুধু এই কুকারের 2টো সিটি হলে গ্যাসটা বন্ধ করে দেবে, ব্যাস, আর কিছু করতে হবে না। এই বলে নূপুর জামা কাপড় তোলার জন্য ছাদে চলে যায়। আর এই সুযোগে নিখিলের মাথায় একটা শয়তানি বুদ্ধি আসে। সে নূপুরের রান্না করা তরকারির মধ্যে অতিরিক্ত পরিমাণে গুঁড়ো লঙ্কা মিশিয়ে দেয়। লুকিয়ে লুকিয়ে নিজের কাজ সেরে তাড়াতাড়ি করে সেখান থেকে কেটে পড়ে। দুপুরবেলা নূপুর যখন সবাইকে খাবার পরিবেশন করে, উফ কি ঝাল! বৌদি, তুমি কেমন তরকারি রান্না করেছো? তরকারিতে এত ঝাল দিয়েছো কেন? এত ঝাল তরকারি খেয়ে আমার মুখ পুরো জ্বালা করছে, আর আমার কান দিয়ে যেন ধোঁয়া বেরোচ্ছে। রান্না করার সময় তোমার কোথায় মন থাকে বলো তো? আরে, সারাদিন যদি বাইরে বাইরে ঘুরে বেড়াই তাহলে রান্না বান্না কিভাবে করবে? সংসারের দিকে বৌদির তো কোনো মনই নেই, সব সময় শুধু স্টাইল মেরে ঘুরে বেড়াবে, আর ওটাই তো বৌদির কাজ। নিজের ছেলে এবং মেয়ের মুখে এরকম কথা শুনে মেঘমালা দেবী প্রচন্ড রেগে যায়। এই, তোরা বড্ড বেশি কথা বলছিস। বৌমা স্টাইল মেরে যেমন ঘুরে বেড়ায় তেমনই কিন্তু বৌমা বাড়ির সমস্ত কাজকর্মও করে। তোরা কি কখনো বৌমাকে সাহায্য করিস? আর একদিন যদি তরকারিতে লঙ্কা বেশি হয়ে যায় তাতে কি হয়েছে? একটা মানুষ প্রত্যেকদিন রান্না করছে, একদিন তো ভুল হতেই পারে। হ্যাঁ সেটাই তো আমি জানি। এখন তোমার বৌমার প্রতি দরদ একেবারে উতলে উঠবে। তোমার বৌমা তোমাকে কাঁচা লঙ্কা চচ্চড়ি রান্না করে খাওয়ালেও তোমার কাছে সেটা মিষ্টি মধু বলে মনে হবে। শোন, তোদের যদি খাবারটা খেতে এতই প্রবলেম হয় তাহলে রান্নাঘরে যা আর নিজেরা নিজেদের মতো করে রান্না করে খেয়ে নে। আর যদি সেটাও না পারিস, তোদের পকেটে টাকা থাকলে বাইরে থেকে খাবার অর্ডার করে খেয়ে নে। মায়ের কথা শুনে সুরভি এবং নিখিল 2 ভাই বোন রাগ করে সেখান থেকে চলে যায়। এভাবেই সময় কাটতে থাকে। দিনের পর দিন নূপুর এবং তার শাশুড়ি মায়ের বন্ধুত্ব ও ভালোবাসা যেন বাড়তেই থাকে। তারা দুজনে মিলে একসঙ্গে বাড়ির সমস্ত কাজকর্ম করে, একসঙ্গে বাইরে ঘুরতে যায়। সারাদিনই তারা একসঙ্গে একে অপরের সঙ্গে বেশিরভাগ সময় অতিবাহিত করে, আর যা সুরভি এবং নিখিল একেবারেই সহ্য করতে পারে না। দেখেছিস তো দাদা, মাকে কেমন ভাবে বশ করেছে। মা এখন বৌদির কথাই উঠছে আর বৌদির কথাই বসছে। এখন মা বৌদির কথা ছাড়া আর কারোর কথা ভাবে না। আমি এত অবাক হচ্ছি, তোকে কি বলবো দাদা। আমরা কি এই বাড়ির কেউ নই বলতো? আমার তো মনে হচ্ছে মা যেভাবে বৌদির কথা শুনে উঠছে আর বসছে, কোনদিন বৌদি আমাদের সব সম্পত্তি নিজের নামে লিখে নেবে। আর মা তো খুবই বোকা, বৌদি যেখানে সই করতে বলবে মা তো সেখানে অন্ধের মতো সই করেও দেবে হয়তো। তখন তুই দেখবি আমাদেরকে এই বাড়ি ছাড়া হতে হবে, আর মা তখন বুঝতে পারবে। না, এরকম কিছু তো আমি হতে দেব না। শোন, আমার মাথায় একটা দুর্দান্ত চরম আইডিয়া এসেছে। আমাদেরকে এই প্ল্যানটা যে করেই হোক সাকসেসফুল করতেই হবে। বাড়ি ছাড়া হবে এবার আমাদের বৌদি। এই বলে সুরভি নিখিলকে তার প্ল্যানের কথা জানিয়ে দেয়। পরের দিন সকালে যে যার মতো বাড়ি থেকে বেরিয়ে পড়ে, আর মেঘমালা দেবীও কিছু দরকারি বাজারে চলে যায়। এমন সময় নূপুর বাড়িতে পুরোপুরি একা থাকে, আর তাদের বাড়ির দরজাও সেই সময় খোলা ছিল। হঠাৎ করে এই সুযোগে অচেনা এক ছেলে তাদের বাড়ির মধ্যে ঢুকে আসে, আর নূপুর সেই ছেলেটিকে দেখে অবাক হয়ে বলে, এ কি, আপনি কে? এরকম কিছু না বলে বাড়ির মধ্যে ঢুকে এসেছেন। কে আপনি? কাকে চাই? আমার তোমাকে চাই জানেমান, আমি তো তোমার কাছেই এসেছি। আজকে বাড়িতে কেউ নেই, তাই আমি তোমার সঙ্গে দেখা করতে লুকিয়ে লুকিয়ে চলে এসেছি। আপনার সাহস কি করে হলো আমার সঙ্গে এরকম ভাবে কথা বলার? চুপচাপ এখান থেকে কেটে পড়ুন, না হলে কিন্তু আমি এখনই পুলিশকে ফোন করব। কি হলো, আপনি যাবেন না তাই তো? দাঁড়ান, আমি এখনই পুলিশকে ফোন করছি।
এই বলে নূপুর তার ফোনটা নিয়ে পুলিশকে কল করতে যাবে এমন সময় সেই বিকাশ নামে অচেনা ছেলেটি নূপুরের হাত ধরে টানাটানি করতে শুরু করে। ঠিক এমন একটা পরিস্থিতিতে সুরভি এবং নিখিল তাদের মা ও দাদাকে সেখানে নিয়ে আসে। দেখো মা, দেখো তোমার বৌমার আসল রূপটা দেখে নাও। আমরা বাড়িতে না থাকলে তোমার বৌমা কি করে। খুব তো নিজের বৌমাকে মাথায় তুলে নাচানাচি করছিলে। দাদা দেখ, নিজের চোখে দেখ, তোর বউয়ের কীর্তিকলাপ একবার দেখে দে। আচ্ছা বৌদি, তোমার একটুও লজ্জা করলো না এরকম জঘন্য কাজ করতে? তুমি বিবাহিত হয়ে এরকম পরপুরুষের সঙ্গে সম্পর্ক করছো? মা তোমাকে এত ভালোবেসেছে আর তুমি তার প্রতিদান এই দিলে? বিশ্বাস করুন মা, তুহিন তুমি বিশ্বাস করো, আমি এই ছেলেটাকে চিনি না, সত্যি বলছি। জানি না এই ছেলেটা কোথা থেকে এসেছে, হঠাৎ করে বাড়ির মধ্যে ঢুকে এলো। আমি একে এর আগে কখনোই দেখিনি। কি মা, এবার তোমাদের বিশ্বাস হলো তো? বৌদি মিথ্যা কথা বলছে। এরকম ফালতু চরিত্রহীন মেয়েকে বাড়ি থেকে বের করে দেওয়া দরকার। এই শুনে মেঘমালা দেবী প্রচন্ড পরিমাণে রেগে যায় আর সে তার মেয়ের কাছে এগিয়ে গিয়ে তাকে ঠাস করে একটা চড় মারি। আর একটাও বাজে কথা বললে তোদের মুখ আমি ভেঙে গুড়িয়ে দেব। কে সত্যি কথা বলছে আর কে মিথ্যা কথা বলছে এটা আমি ভালো করে জানি, কারণ কালকে আমি তোর আর নিখিলের প্ল্যানের কথা খুব ভালো মতোই শুনতে পেয়েছিলাম। তোরা বৌমাকে ফাঁসানোর জন্য এই ছেলেটাকে শিখিয়ে পড়িয়ে এখানে নিয়ে এসেছিস যাতে বৌমার নামে তোরা বদনাম করতে পারিস। কিন্তু আমি অতটাও বোকা নই, আমি আমার বৌমাকে খুব ভালো মতোই জানি। আমার বৌমা এরকম নোংরা কাজ জীবনে কখনো করতে পারে না। যা, বেরিয়ে যা আমার বাড়ি থেকে তোরা। আরে ডার্লিং, তুমি এত ভয় পাচ্ছ কেন? তোমার কোনো ভয় নেই, আমি তোমার সাথে আছি তো। তুমি সবাইকে বলে দাও যে আমি তোমার বয়ফ্রেন্ড আর তোমার সাথে আমার অনেক দিন ধরে অ্যাফেয়ার চলছে। এমন একটা পরিস্থিতিতে তুহিন ও তার ভাই ও বোনের উপর প্রচন্ড পরিমাণে রেগে যায়। ছি, এতটা বাজে কাজ তোরা কিভাবে করতে পারলি? আমার বউয়ের ওপর তোদের কিসের এত শত্রুতা বলতো? এতদিন পর্যন্ত আমি কোনো কথা বলিনি, তোরা দুজনে সবসময় আমার বউয়ের পেছনে লেগে থাকিস। মা আমার বউকে একটু ভালোবাসে বলে তোদের সহ্য হয় না, তাই না? অনেক হয়েছে, আর নয়। এখন এই বাড়ি থেকে হয় তোরা বেরিয়ে যাবি, নয় আমি আমার বউকে নিয়ে বেরিয়ে যাবো। এই বাড়িতে হয় তোরা থাকবি, না হয় আমি থাকবো। এরকম বলো না তুহিন, সুরভি আর নিখিল এখন ছোট, এদের এখন অতটাও বুদ্ধি হয়নি। এদের ভুল হয়ে গেছে, তাই দয়া করে তুমি এদেরকে ক্ষমা করে দাও। এটুকু একটা ভুলের জন্য তুমি এদেরকে বাড়ি থেকে তাড়িয়ে দিও না প্লিজ। আর আমাকেও তোমরা ক্ষমা করে দাও। আসলে তোমাদের বউ শাশুড়ি মায়ের বন্ধুত্ব থেকে আমাদের দুজনের খুবই হিংসা হতো, কিন্তু আমরা সত্যিই বোকা। তোমাদের এরকম বন্ধুত্ব থেকে আমাদের হিংসা হওয়ার কথা নয়, বরং আমাদের তো খুশি হওয়া উচিত ছিল। তোমাদেরকে দেখে শেখা উচিত ছিল বউ শাশুড়ির সম্পর্ক কেমন হওয়া দরকার। নিজের বৌদির মুখে এমন কথা শুনে সুরভি এবং নিখিল নিজেদের ভুল বুঝতে পারে, তাই তারা তাদের বৌদির কাছে হাত জোড় করে ক্ষমা চায়। আমাদেরকে ক্ষমা করে দাও বৌদি, তুমি সত্যিই খুবই ভালো, তোমার মন খুবই ভালো। তোমার সঙ্গে আমরা এতটা খারাপ ব্যবহার করেছি, তারপরও তুমি আমাদেরকে সাপোর্ট করছো। আমরা আর কখনো তোমার সঙ্গে খারাপ ব্যবহার করব না, তুমি আমাদেরকে ক্ষমা করে দাও। সুরভি এবং নিখিলের এই পরিবর্তন দেখে বাড়ির সকলেই খুশি হয়। এভাবে সেদিনের পর থেকে সুরভি এবং নিখিল তাদের বৌদির সঙ্গে কোনো রকমের শত্রুতা করে না। এখন সুরভি এবং নিখিলের সঙ্গে সঙ্গে পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন সকলেই বউ শাশুড়ির এরকম বন্ধুত্বপূর্ণ সম্পর্ক দেখে তাদের প্রশংসা করে। এভাবেই তারা সবাই মিলে হাসি খুশি সংসার করতে থাকে। পিয়ালি এবং সুদীপা দুই যা ছিল। সম্পর্ক এবং বয়সে সুদীপা পিয়ালির থেকে বড় হলেও পিয়ালির বুদ্ধিমত্তা এবং বিচক্ষণতা সুদীপার থেকে অনেক গুণে বেশি ছিল। এই কারণেই কেউ কোনো রকম সমস্যায় পড়লে সবার আগে তারা পিয়ালির কাছেই ছুটে আসে। পিয়ালি খুবই বুদ্ধি করে সবার কথা ভালোভাবে শুনে তাদের সমস্যার সমাধান বলে দেয়। হঠাৎ করে সুদীপার এতদিনের বানানো সংসারে একটা মেয়ে এসে তার থেকে বেশি লোকের প্রাধান্য পাবে, এটা সুদীপা কিছুতেই মেনে নিতে পারে না। সুদীপার মা লীনা দেবী একদিন তাদের বাড়িতে এসেছে এমন সময়, আমার আর এই মেয়েটাকে সহ্য হচ্ছে না মা। সকালবেলা ঘুম থেকে উঠে আমার মাথায় শুধু একটাই জিনিস করে, কিভাবে এই সব জানতা মেয়েটাকে আমার চোখের সামনে থেকে সারা জীবনের মতো দূর করে দিতে পারবো। পারবো আবার কি, একটু বুদ্ধি লাগা আর বাড়ি থেকে বের করে দে। তোর সংসারে এসেও ও তোকে এভাবে বিরক্ত করবে, সেটা তো হতে পারে না। আর ওর স্বামী তো এমন কিছু রোজগারও করে না যে ওকে ভয় পেয়ে তোকে দিন কাটাতে হবে। কিন্তু কিভাবে এই বাড়ি থেকে ওকে বের করব কিভাবে? যেভাবে লোকে ওকে মাথায় তুলে রেখেছে তাতে ওকে বাড়ি থেকে বের করার কথা বললে আমাকেই বাকিরা বাড়ি থেকে বের করে দেবে। সেই জন্যই তো বলছি এমন কিছু কর যাতে তুই ওকে বাড়ি থেকে বের করে দিলেও কেউ তোর বিরুদ্ধে একটাও কথা বলতে পারবে না। ওর পেছন পেছন তোর দেওয়ারটাও তো চলে গেলে ভালো হয়, তারপর তোরা শান্তিতে এখানে সংসার করতে পারবি। এভাবেই তারা মা মেয়ে নিজেদের মধ্যে আলোচনা করতে থাকে।
দেখতে দেখতে আরো বেশ কয়েকদিন কাটে। ধীরে ধীরে জাকিয়ে ঠান্ডা পড়তে থাকে। এরই মধ্যে একদিন পিয়ালির স্বামী সৌরভের চাকরিতে চলে যায়। সৌরভের কাছে জমানো তেমন কোনো টাকাও ছিল না, তাই তাকে তার দাদা বৌদি এবং বাবা মায়ের উপরেই ভরসা করে থাকতে হয়। এভাবেই কয়েকদিন চলার পরে সুদীপা প্রচন্ড বিরক্ত বোধ করতে থাকে। আজকাল পিয়ালিকে দেখলে তার মাথায় যেন আগুন জ্বলে যায়। একদিন পিয়ালি নিজের ঘরে হিটার চালিয়ে শুয়ে আছে, এমন সময় সুদীপা সেখানে এসে হিটারটা বন্ধ করে দেয়। তুমি কেন এমন করলে দিদি ভাই? তুমি তো জানোই আমার ঘরটা কতটা ঠান্ডা, আর হিটার না চালালে এই ঘরে বসে থাকা প্রচন্ড মুশকিলের ব্যাপার। গায়ে সোয়েটার কম্বল নিলেও এই ঘর থেকে শীত যেতে চায় না। সেটা জেনে আমি কি করব শুনি? আমার মনে হয়েছে এই ঘরের হিটারটা বন্ধ করে দিলে আমার স্বামীর একটু সুবিধা হবে, তাই বন্ধ করে দিয়েছি। খুব বেশি শীত করলে ছাদে রোদ আছে, সেখানে গিয়ে বসে থাক। আমি হিটার চালালে দাদা ভাইয়ের অসুবিধা হবে কেন? আর ছাদে যেমন রোদ আছে তেমন পাশের বড় ঝিলটা থেকে কনকনে ঠান্ডাও তো আসছে, তা না হলে আমি ছাদেই যেতাম। তোর ভাসুরের কি সমস্যা হবে তুই এখনো বুঝতে পারছিস না? তুই ঘরের মধ্যে হিটার চালিয়ে বড়লোকি চাল দেখাবি, অথচ হিটারের বিল দিতে পারবি না। এই এত ইলেকট্রিকের বিলের সমস্ত খরচা আমার স্বামীকে দিতে হবে। লোকটার উপর আর কত দিক থেকে চাপ দেবো বলতো? কিন্তু ইলেকট্রিকের বিলের টাকা তো আমাদের শ্বশুর মশাই দেয়। বাবা তো নিজে আমাকে বলেছে ঠান্ডা লাগলে হিটার চালাতে। বেশি জ্ঞান দিস না বুঝলি? প্রত্যেক মাসে 10 থেকে 12,000 টাকা ইলেকট্রিকের বিল আসে। তোর মনে হয় সমস্তটা বাবাই দেয়? যত সব নাটক। আর হিটার চালাস না, শুধু শুধু অপমানিত হওয়ার মতো কাজ করে কি হবে বল? এই বলে সুদীপা সেখান থেকে চলে যায়। নিজের ঘরে গিয়ে সে আরাম করে হিটার চালিয়ে এবং কম্বল গায়ে দিয়ে শুয়ে পড়ে। সেই মুহূর্তে হিটারটা চালিয়ে সুদীপা পিয়ালির কাছে এটাই প্রমাণ করতে চায় যে তার স্বামী অনেক টাকা রোজগার করে এবং তার হিটার চালানোর যথেষ্ট অধিকার আছে। এরকম ভাবে মাঝে মাঝেই সুদীপা পিয়ালিকে অপমান করতে থাকে। কখনো তাকে নতুন সোয়েটার না এনে দেওয়া বা শীতে সবাই মিলে পিঠে পুলি খেলেও তাকে আমন্ত্রণ না করা ইত্যাদি ইত্যাদি। এমনই একদিন, তুই নাকি আজকে তোর মায়ের বাড়ি যাবি শুনলাম। সত্যি যাবি তো নাকি এমনি এমনি বলেছিস? না না, সত্যি সত্যিই তো যাব। আসলে এই ঠান্ডায় মায়ের শরীরটা খারাপ করেছে, তাই একটু দেখা করে আসবো আর 2-1টা ওষুধ কিনে দিয়ে আসবো। ওষুধ কেনার টাকা কোথায় পাবি? তোদের কাছে টাকা আছে? নিশ্চয়ই বাবা মায়ের থেকে চাওয়ার কথা ভেবেছিস। আর শোন, যার থেকেই চাস না কেন, আমার স্বামীর থেকে চাস না কেমন? আসলে ও তো তোদের ভরণ পোষণের দায়িত্ব নিয়ে বড্ড বেশি ক্লান্ত। আমি কারোর থেকেই নেব না দিদি। কয়েকদিন আগে আমাদের এক আত্মীয় এসে আমাদের সবাইকে শীতের পোশাক কেনার জন্য টাকা দিয়ে গিয়েছিল। তোমার মনে আছে? সেই টাকাটা দিয়েই আমি মাকে ওষুধ কিনে দেব। সেটাই ভালো হবে, কারণ এমনিতেই এখন তোর বাইরে ঘুরতে যাওয়ার মতো মুরদ নেই। তাই নতুন সোয়েটার কিনে তুই করবিই বা কি বলতো? এসব কথা বাদ দাও। তুমি কেন জানতে চাইলে? আমি মায়ের কাছে যাব কিনা সেটা বলো। ভাবছিলাম আজকে বাড়িতে একটু পিঠে বানাবো, তোরা বেরোলেই বানাবো। আসলে কি বলতো, বেশি খাবার বানিয়ে নষ্ট করা তো ঠিক নয়, তাই তোকে জিজ্ঞাসা করলাম। তোরা যদি বাড়িতে না থাকিস তাহলে তোদের ভাগের পিঠাটা বানাবো না। পিয়ালির আর বুঝতে বাকি থাকে না যে সুদীপা আবারও তাকে এবং তার স্বামীকে না দিয়ে কোনো খাবার বানানোর প্ল্যান করেছে। যেদিন থেকে সৌরভের চাকরিটা চলে যায় সেদিন থেকে এমন কত খাবারই পিয়ালি এবং তার স্বামীর কপালে জোটেনি। এসব নিয়ে পিয়ালি আর চিন্তা করে না। পিয়ালি আর সৌরভ দুজনেই পিয়ালির মায়ের সঙ্গে দেখা করতে বাড়ি থেকে বেরিয়ে গেলেই সুদীপা এবং তার শাশুড়ি মা দুজনে মিলে পুলি পিঠা বানাতে বসে পড়ে। এমন সময়, বৌমা, আমার ছোট ছেলে আর ছোট বৌমার জন্য 2টো করে পিঠে রেখো কেমন? আমার ছোট ছেলেটা পিঠে খেতে বড্ড ভালোবাসে। আজ তোরা বাড়িতে নেই, তাই ভাবলাম ওদের কথাটা তোমাকে একবার মনে করিয়ে দিয়ে যাই। ও পিয়ালি, ও তো খাবে না বলে গেছে। ও তো এটাও বলেছে যে ওর স্বামীর জন্য যেন আমি পিঠে না বানাই। চিন্তা করবেন না বাবা, আমি ওদেরকে জিজ্ঞাসা করেই যা করার করছি। ছোট বৌমা তো এরকম বলার পাত্রী নয়, নিশ্চয়ই কিছু হয়েছিল। তা না হলে ও নিজে না খেলে ওর স্বামীর জন্য ঠিকই পিঠে পুলি বানাতে বলতো। ওর স্বামীর যে এখন আর্থিক অবস্থা খারাপ সেটা আপনারা কেউ না বুঝলেও পিয়ালি ঠিকই বোঝে। সেই কারণেই হয়তো আমাকে পুলি পিঠে বানাতে বারণ করে দিয়ে গেছে। সবাই মিলে পিঠে পুলি খাওয়ার কথা বললে ওকেও তো বেশ কিছুটা জিনিস কিনে দিতে হতো, তাই না? আর ও তো সেটা পারবে না, সেই কারণেই বারণ করে দিয়েছে বোধহয়। সেদিন তাদের বাড়ি জুড়ে পিঠে পুলির গন্ধ যেন ম করছিল, কিন্তু সৌরভের কপালে একটা কেন 8খানা পিঠেও জোটে না। তুমি পিঠে খেতে খুব ভালোবাসো তাই না? এই শীতটা যাওয়ার আগে আমি কথা দিচ্ছি তোমাকে আমি পিঠে পুলি বানিয়ে খাওয়াবো। তুমি যা যা বলবে সেটাই করব। তুমি শুধু একটা চাকরি পেয়ে যাও তাহলেই হবে।
আমাকে পিঠে খাওয়ানো নিয়ে তোমাকে এত চিন্তা করতে হবে না। এবছর খেতে পারছি না তো কি হয়েছে, পরের বছর খাবো। তবে আমি এবছর আশা করেছিলাম বৌদি আমার জন্য একটা হলো পিঠে পুলি রাখবে। থাক না এসব কথা, আর ভেবো না। আজকের মতো জলটা খেয়ে ঘুমিয়ে পড়ো, কালকে আবার কাজ খুঁজতে বেরোতে হবে। সৌরভের পছন্দের জিনিস তাকে না খাওয়াতে পারাটা পিয়ালির কাছে ভীষণ বড় একটা পরাজয়ের মতো মনে হয়। তাদের বাবা মায়েরা জানে যে পিয়ালি এবং সৌরভ পিঠে খেয়ে ঘরে ঘুমিয়ে পড়েছে, কিন্তু আসলে তারা সকাল থেকে না খেয়ে রাত্রিবেলাতেও বাড়িতে শুধু জল খেয়ে ঘুমিয়েছে। দিন যত বেশি কাটতে থাকে সুদীপার ব্যবহার যেন তত বেশি খারাপ হতে থাকে, আর এদিকে পিয়ালির অবস্থা দিনের পর দিন আরো খারাপ হতে থাকে। সংসারে অল্প পরিমাণে টাকা দেওয়ার জন্য পিয়ালিকে প্রায় প্রত্যেক দিনই কোনো না কোনো জিনিস বিক্রি করতে হয়। এখন তাদের কাছে সোয়েটার এবং গলার মাফলার ছাড়া তেমন কোনো সম্পত্তির চিহ্ন নেই। তোরা যেভাবে তোদের জিনিসগুলো বিক্রি করা শুরু করেছিস তাতে শীত যাওয়ার আগে তোদের গায়ের এই সোয়েটার মাফলার গুলোও চলে যাবে। যদি চলে যাই তো যাবে, হঠাৎ তোমার এত চিন্তা হচ্ছে কেন শুনি? তুমি আমাদের থেকে কি চাও বলো তো বৌদি? তুমি কেন করছো আমাদের সাথে এরকম? কারণ তোমরা সবাই আমার স্বামীর টাকায় বসে বসে খাচ্ছ। ওই লোকটা সারাদিন এত খেটে টাকা আনছে আর সেই টাকা সবই তোমাদের পেছনে চলে যাচ্ছে। আমার কত ইচ্ছা ছিল এই শীতে একটা ব্র্যান্ডেড জ্যাকেট কেনার, কিন্তু তোমরা তার হতে দিচ্ছ কোথায়? আমরা তো যা পারছি সেটুকু দিয়ে সংসারে সাহায্য করার চেষ্টা করছি, তারপরেও তুমি আমাদের সঙ্গে এভাবে কথা বলছো। তবে যাই হোক, তোমাকে আর আমাদের জন্য বেশি দিন চিন্তা করতে হবে না। কেন রে, তোরা কি বাড়ি ছেড়ে চলে যাচ্ছিস? কবে যাবি? এর মধ্যেই যাবি? প্যাকিং করা শুরু হয়ে গেছে তো? বাড়ি ছেড়ে যাবো তো বলিনি, তবে সৌরভ খুব শিগগিরই একটা নতুন ব্যবসা শুরু করবে। ব্যবসাটা চলতে শুরু করলেই আমাদের আর কোনো অসুবিধা হবে না। এই কথা শুনে সুদীপা প্রচন্ড রেগে যায়। পিয়ালি একটু ভালো থাকবে এটা ভেবেই সুদীপার মাথায় যেন আগুন জ্বলে যায়। পিয়ালিকে কষ্ট করে দিন কাটাতে দেখে সুদীপা যতটা আনন্দ হয়, এখন সৌরভ নতুন ব্যবসা শুরু করতে চলেছে শুনে সুদীপার ঠিক ততটাই রাগ হয়। সে তার মায়ের সঙ্গে এই বিষয়ে নানান রকমের আলোচনা করে এবং মা মেয়ে মিলে পিয়ালি ও সৌরভকে তাদের বাড়ি থেকে তাড়িয়ে দেওয়ার জন্য ভালো রকমের এক প্ল্যানও করে ফেলে। এখনো তো ব্যবসা শুরু করেনি, ব্যবসা শুরু হবে তারপর তো সুখের মুখ দেখবে। তার আগেই তুই ওদের এমন ব্যবস্থা কর যেন ওরা শীতের জমে কাঁপতে কাঁপতে তোর পায়ে এসে পড়ে আর তোর কাছে এসে তোর পায়ে পড়ে ক্ষমা চায়। এত কিছু যখন বললে তখন কি করব সেটাও বলে দাও। তুমি তো জানোই এসব ব্যাপারে আলোচনা করার জন্য তুমি ছাড়া আমার কাছে আর কেউ নেই। নীলা দেবী ভালো করে তার মেয়েকে শিখিয়ে দেয় তাকে কি কি করতে হবে। সুদীপাও সঠিক সুযোগের অপেক্ষা করতে থাকে। হঠাৎই একদিন সুদীপার স্বামী অরুণ অফিস থেকে বেশ কয়েক লক্ষ টাকা নিয়ে এসে তাদের বাড়িতে রাখে। সুদীপা বুঝতে পেরে যায় তাকে এবার কি কি করতে হবে। সে টাকাগুলো চুরি করে নিয়ে তার মায়ের বাড়িতে রেখে আসে। সে আবার বাড়িতে ফিরে এসে আলমারি খুলে টাকা দেখতে না পেয়ে চিৎকার চেঁচামেচি করে অভিনয় করতে শুরু করে। আমার আলমারির ভেতর থেকে টাকাগুলো কোথায় চলে গেল? এই বাড়িতে তোর বাইরের কেউ আসেনি। এই টাকাগুলো আমার ক্লায়েন্টের। সময় মতো এই টাকাগুলো অফিসে জমা দিতে না পারলে আমার চাকরি চলে যাবে। কেউ কেন আসতে যাবে? দেখো ঘরের কেউই তোমার টাকাগুলো গায়েব করে দিয়েছে। এসব তুমি কি বলছো সুদীপা? আমাদের বাড়ির কে আবার টাকা চুরি করবে? যা খুশি তাই একটা বলে দিলেই হলো নাকি? এসব কথা তুমি মাথাতেও এনো না। তোমার ভাই নতুন ব্যবসা শুরু করছে শুনলাম। একটা ব্যবসা শুরু করতে কতটা টাকা দরকার সেটা তো জানোই। ওদের কাছে যে বিন্দুমাত্র টাকা পয়সা নেই সেটাও তো তুমি জানো। তাহলে হঠাৎ করে কিভাবে ব্যবসা শুরু করবে বলো তো? এই কথা শুনে অরুণ প্রচন্ড পরিমাণে রেগে যায়। অরুণ সঙ্গে সঙ্গে তার ভাইকে গিয়ে জিজ্ঞাসা করে যে সে কোথা থেকে নতুন ব্যবসা শুরু করার টাকা পেয়েছে, কিন্তু পিয়ালি বা সৌরভ কেউই তাদের কথা সঠিক করে উত্তর দিতে পারে না। সেই সময় তাদের বাবা মা কেউই বাড়িতে ছিল না। তারা শীতের সময় তাদের গ্রামের বাড়িতে ঘুরতে গিয়েছিল, তাই সৌরভ বা পিয়ালির হয়ে কথা বলারও সেই বাড়িতে কেউ ছিল না। সৌরভ এবং তার স্ত্রীকে চুপ করে থাকতে দেখে অরুণ বুঝতে পেরে যায় যে তার স্ত্রীর বলা কথাটা একেবারে সঠিক। হয়তো সৌরভ এবং পিয়ালি তাদের আলমারি থেকে টাকাটা চুরি করেছে। এমন ভেবে সে তার ভাই এবং তার স্ত্রীকে বাড়ি থেকে বের করে দেয়। দেখতে দেখতে কয়েকদিন কাটে। একদিন সুদীপা তার মায়ের বাড়িতে যায় টাকাগুলো ফেরত নিতে। মা, এবার টাকাগুলো দিয়ে দাও। অরুণকে দিতে হবে। বলবো তুমি তোমার জমানো টাকা থেকে ওকে এই টাকাগুলো দিয়ে সাহায্য করবে, তাহলে ওর চোখে তুমি আরো মহান হয়ে যাবে। কিন্তু আমি তো টাকাগুলো খরচ করে ফেলেছি। তোর বিয়ের জন্য অনেক জায়গা থেকে লোন নিয়েছিলাম, সেই লোনগুলো শোধ করতে না পারলে আমরা বাড়ি ছাড়া হয়ে যেতাম। তাই জন্য টাকাগুলো দিয়ে আমি লোন শোধ করে ফেলেছি।
এই কথা শুনে সুদীপার মাথায় আকাশ ভেঙে পড়ে। সে একেবারেই বুঝে উঠতে পারে না এবার সে অরুণকে কিভাবে এতগুলো টাকা দেবে। এদিকে অরুণ অফিসে সময় মতো টাকা দিতে না পারায় তার চাকরিটাও চলে যায়। অন্যদিকে পিয়ালি এবং সৌরভ নিজেদের নতুন ব্যবসায় দিনে দ্বিগুণ রাতে 4 গুণ লাভ করতে থাকে। সমরেশ বাবু এবং মিনতি দেবী বাড়িতে ফিরে এসে সবকিছু শুনে প্রচন্ড পরিমাণে অবাক হয়। এত কিছু হয়ে গেল, তোরা একবার আমাকে জানালি না? আমরা এখানে না থাকলেও আমাদের কাছে তো ফোন ছিল, একবার আমাকে জিজ্ঞাসা করতে পারতিস তো যে তোর ভাই টাকাটা কোথা থেকে পেলো। টাকাটা আমি ওকে দিয়েছিলাম আমাদের গ্রামের বাড়ির একটা জমি বিক্রি করে, আর সেই জমির দলিল হস্তান্তর করতে আমরা এতদিন গ্রামে গিয়েছিলাম। তোর ভাই তোর টাকা নেয়নি, তোর স্ত্রীকে জিজ্ঞাসা করতো টাকাগুলো কোথায় গেল। এই শুনে সুদীপা তার সমস্ত দোষ স্বীকার করে নেয়। সে হাত জোড় করে সকলের কাছে বারবার করে ক্ষমা চায়, কিন্তু তখন আর কারোরই কিছু করার থাকে না। অরুণ এবং সুদীপার অবস্থা দিনে দিনে খারাপ থেকে খারাপতর হতে থাকে। যেহেতু অরুণকে চুরির দায়ে অফিস থেকে বের করা হয়েছে, তাই সে আর কোথাও ভালো চাকরিও খুঁজে পায় না।